Now let's move into a powerful and inspiring segment, the Youth Panel. This session will be moderated by Ms. Meetu Akhtar, a Program Executive of ECS and Coordinator of Jonaki Learning Center, a learning space for adolescent girls. Joining us today are Sohana Tasnim Moni, Maria Akhtar Ratri, and Anjuman Akhtar Sadia, all girls agency ambassadors from their own communities. These young challenge makers came from marginalized backgrounds and had faced numerous barriers in their efforts to claim the position they are at. Let us now listen to their voices, the struggles, their strengths, and their dreams. The stories remain with us and why this work matters. Thank you. Assalamualaikum everyone. Welcome to our youth panel. আমরা ফেনীতে যে রিসার্চটা করেছি গত 2 বছরের রিসার্চের আউটকাম এবং এটা একই সাথে বাংলাদেশ সহ ভিয়েতনাম, কম্বোডিয়া, আফ্রিকা, পৃথিবীর বিভিন্ন দেশে এই রিসার্চটা হয়েছে এবং এটা এখনও চলমান আছে। এই রিসার্চের মাধ্যমে আমরা নানা সমস্যার কথা জানতে পেরেছি। পৃথিবীর বিভিন্ন দেশের সমস্যাগুলোর মধ্যে যেমন মিল আছে আবার অমিলও আছে। এই রিসার্চে আমরা কিছু হিডেন ব্যাপার জেনেছি যা আসলেই আমাদের কল্পনার বাইরে ছিল, কিন্তু মেয়েরা সেই ব্যাপারগুলো তুলে ধরেছে। আসলে এই যে রিসার্চের মাধ্যমেই জানা সম্ভব কোন জায়গাগুলোতে এজেন্সি চর্চার জন্য বেশি কাজ করা প্রয়োজন। Today we have with us this incredible girls ambassador from Feni who have been part of the Laga research journey. These girls are here to share their stories, their real stories, stories of challenges. Let's listen them and learn from them. We have Moni, class 12, Maria, class 10, Sadia, class 10. তোমরা বাংলাই বলতে পারো চাইলে। লেটস মুভ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। আমি তোমাদের তিনজনের কাছেই জানতে চাইবো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড এজেন্সি মিন টু ইউ ইন ইউর ওন লাইফ? মনি। আমার কাছে গার্লস এজেন্সি বলতে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় পদক্ষেপগুলো আছে সেগুলো গ্রহণ করা এবং সমাজের যত বাধাগুলো আছে সেগুলো অতিক্রম করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। মারিয়া। আমার কাছে এজেন্সি মানে হচ্ছে সমাজে মেয়েদের বেড়ে ওঠার জন্য শিক্ষার অধিকার, সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করা। আমার কাছে এজেন্সি মানে হচ্ছে মেয়েদের, ছেলেদের সবারই স্বাধীনতা পাওয়া, মেয়েদের যেই পড়ালেখায় বিভিন্ন জিনিসে বাধাগ্রস্ত হয় তারা যাতে জীবনে এগিয়ে যেতে পারে, কোনো বাধায় যাতে তারা আটকে না যায়, এটাই আমার কাছে এজেন্সি। চমৎকার, আমরা ওদের কাছে ওদের এজেন্সি সম্পর্কে জানলাম। এবার আমি একটু মনির কাছে জানবো, ডু ইউ ফিল ইউ আর লিসেন টু হোয়েন ইউ শেয়ার ইউর আইডিয়াস অর ওপিনিয়ন অ্যাট হোম অর ইন স্কুল? তুমি তোমার পরিবার বা স্কুলে তোমার কথা কি শোনা হয়? হ্যাঁ, আমার পরিবারে যখন আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার হয় তখন আমার ওপিনিয়নটা জানতে চায় তারা। এবং আমার স্কুলেও অনেক ভালো একটা স্কুল, যেহেতু আমার সব ওপিনিয়ন ওনারা জানতে চায়, যে কোনো বিষয়ে যেটা আমার জন্য ভালো হবে সেটা ওনারা আমার কাছ থেকে জানতে চায়। আচ্ছা, তুমি আমাদেরকে তোমার স্কুল সম্পর্কে একটু বলো। আমি জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনে কলেজে পড়ি। আর আমার স্কুলটা জাপানিজ একটা প্রতিষ্ঠান, সেখানে স্কুলে জাপানের একটি প্রতিষ্ঠান যেটা আমাদের স্কুলটাকে সহায়তা করছে চালানোর জন্য। আমাদের স্কুলের চেয়ারম্যান হচ্ছে মিকি ওয়াতানাবে স্যার, অ্যান্ড আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছেন কাতসুশি ফুরুসাওয়া, যারা দুজনেই জাপানিজ এবং তারা অনেক ভালোভাবে আমাদের স্কুলটাকে চালাচ্ছে বাংলাদেশে। আমাদের স্কুলটাতে পড়াশোনার জন্য আমি ক্লাস 6 থেকে স্কলারশিপ নিয়ে ক্লাস 12 পর্যন্ত পড়তেছি। আমার কোনো খরচ দরকার হয় না ওই স্কুলে, সম্পূর্ণ খরচ আমি জাপানিজদের কাছ থেকে পাচ্ছি। ওই ক্ষেত্রে ওই জায়গায় সব অসচ্ছল ও মেধাবী স্টুডেন্টদেরকে একটা ইন্টারভিউর মাধ্যমে স্কলারশিপ দেওয়া হয়, যেটা তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে থাকে। আমাদের স্কুলটাকে এই জন্য ড্রিম স্কুল অ্যান্ড কলেজ বলা হয়।
এবং এই স্কুলে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালোভাবে করানো হয়। যেমন আমাদের স্কুলে অনেকগুলো ক্লাব আছে, তাইকোন্ডো ক্লাব, ইংলিশ ক্লাব, সায়েন্স ক্লাব, আইসিটি ক্লাব, স্পোর্টস ক্লাব। এই ক্লাবগুলোতে সবাই যারা যেই ক্লাবে যেতে চায় তারা সেই ক্লাবে গিয়ে মেম্বার হতে পারে। তারপর ওই ক্লাবে একদিন ক্লাব ডে থাকে প্রতি সপ্তাহে, একদিন করে তারা তাদের ইচ্ছে মতো কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করতে পারে। পাশাপাশি আমাদের অন্যান্য স্কুলে হয় কি যে এইচএসসি বা এসএসসি কমপ্লিট করার পর তাদের স্টুডেন্টদের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায়, কিন্তু আমার স্কুলে স্টুডেন্টদের স্বপ্ন পূরণের আগ পর্যন্ত স্কুলটা তাদের পাশে থাকে। আমাদের স্কুলে যখন যারা অসচ্ছল স্টুডেন্ট আছে তারা হয়তো ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোচিং সেন্টারে কোচিং করতে পারে না, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশনের জন্য কোচিং করানো হয়। পাশাপাশি যারা বিভিন্ন বাইরে গিয়ে তাদের বিভিন্ন দেশে কাজ করতে চায় বা পড়াশোনা করতে চায়, তাদের স্কলারশিপের জন্য আইএলটিএস করার দরকার হলে সেই আইএলটিএসের জন্য কোর্স করায়। পাশাপাশি আইএলটিএসের পরীক্ষার জন্য যেই ফিসটা দিতে হয় সেই ফিসটা ওনারা নিজেরাই বহন করে, যেটা অনেক স্টুডেন্টের জন্য সহায়তা, অনেক বড় একটা চ্যালেঞ্জের মোকাবেলা হয়, যেটা সব স্টুডেন্টের জন্যই একটা লাকিলি তারা এটা পেয়ে যায়। পাশাপাশি আমাদের স্কুল থেকে যদি কেউ তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে চায় এইচএসসি কমপ্লিট করার পর স্কুল থেকে পাশ করে, তখন তাদেরকে জাপানে যাওয়ার জন্য কাজ শেখানো হয়, প্লাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখিয়ে তারা জাপানে আমাদের স্কুলের চেয়ারম্যান ওনার কোম্পানিতে উনি জব দিয়ে সেখানে নিয়ে যায়। ধন্যবাদ মনিকে। আমরা মনির স্কুল সম্পর্কে জানলাম। মারিয়া, do you feel you are listened to when you share your ideas or opinions at home or in school? তোমার পরিবার বা স্কুলে তোমার কথা Maria, what is your dream for the future and what support do you think you need to achieve it? তুমি কি হতে চাও বড় হয়ে এবং তোমার এই স্বপ্ন পূরণে তোমার কি কি সহায়তা দরকার? আমি বড় হয়ে দেশের বাইরে যেয়ে পড়াশোনা করতে চাই, কারণ আমার মনে হয় আমাদের দেশে যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পাওয়া যায় না। আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা উচ্চশিক্ষিত হয়েও নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারছে না। আমার মনে হয় বাইরের দেশে এটা করা যায়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেশের বাইরে যেয়ে পড়াশোনা করব, কারণ সেই দেশে পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের খরচ নিজেই চালানো যায়। এবং আমার স্বপ্ন পূরণের অনেক বাধা রয়েছে, যেমন মনিয়াপু যে কথাগুলো এইমাত্র বললো আমার কাছে তার স্বপ্নের মতো মনে হয়েছে। তাদের স্কুলে ক্লাবের কথা যে বললো, আমাদের স্কুলেও ক্লাব আছে। আমাদের স্কুলে 2টা ক্লাব আছে, একটা সায়েন্স ক্লাব এবং একটা কম্পিউটার ক্লাব। কিন্তু আমি একজন 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে এখন পর্যন্ত সেই ক্লাবে কোনো কাজ করতে পারিনি। এটা হয়তো বা আমাদের স্কুলের ব্যর্থতা, কিন্তু আমরা যদি এইসব ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো না। আমার মনে হয় আমার স্বপ্ন পূরণের জন্য আমার স্কুলের আরও উন্নতি হওয়া প্রয়োজন। Sadia, have you ever faced any challenges in continue your education? How did you deal with? তুমি তোমার পড়াশোনায় কখনো বাধা পেয়েছো এবং এটা কিভাবে সামলে উঠেছো? আসলে হ্যাঁ, আমি আমার পড়ালেখায় বাধা পেয়েছি, অনেকভাবে পেয়েছি। সামাজিক দিক দিয়ে, আমার পরিবারের দরিদ্রতার দিক দিয়ে, আমার সমাজের মানুষের চিন্তার দিক দিয়ে, অনেক দিক দিয়ে আমাদের পড়ালেখায় অনেকই হয়, বাধাগ্রস্ত হয়। কিন্তু এই বাধাগুলো যদি আমি মোকাবেলা করে এগিয়ে যেতে পারি তাহলেই আমার জীবনটা সুন্দর। আমি এই চিন্তা মাথায় নিয়ে আমি এই দিকগুলো, আমি এই সমস্যাগুলো পেরিয়ে এগিয়ে যেতে চাই। আমার পরিবার দরিদ্র, আমি ওই পরিবার থেকেই আসি, আমি বিলং করি। আমার এই বাধাগুলো অনেকভাবে আসে এবং সামাজিক দিক দিয়ে মানুষের অনেক ছোট চিন্তা আছে সমাজের লোকের, তাদের চিন্তার কারণে মেয়েদের পড়ালেখাও বন্ধ হয়ে যায়। এতে যেরকম আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একাই যাচ্ছিলাম, তখন একটা লোক বা একা যাওয়ার কারণে আমার বাসায় বিচার চলে যায়, দেখেছে আমি একা যাচ্ছি,
আমার সাথে কেউ বা হাঁটতে যাচ্ছে এরকম কিছু আমি কিন্তু জানি না। বাসায় খবর চলে গেছে যে আপনার মেয়ে একা চলে রাস্তা দিয়ে, আপনার মেয়ে নিশ্চয়ই খারাপ হয়ে যাচ্ছে, একা যাচ্ছে, সে কোথায় যাচ্ছে আপনারা কি কিছু জানেন? বাসায় আসার পর আমার বাবা আমার মা আমাকে জিজ্ঞেস করছে তুমি রাস্তা দিয়ে একা কেন যাচ্ছ? তাদের বাসায় বলা যে আমি আমার প্রাইভেটে যাচ্ছি, বলা তাও মানুষের চিন্তার দ্বারা, খারাপ কথার দ্বারা আমার বাবা মাকে তারা খারাপ দিকটাই বুঝিয়েছে। কিন্তু আমার পরিবার আমাকে ওই দিকটা বোঝাতে চায়নি। আমি তাদের বুঝিয়ে বলেছি যে আমি প্রাইভেট পড়তে গিয়েছিলাম, আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এইসবের কারণে কিন্তু অনেক মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। অনেক বাবা মাই তাদের বোঝাতে শুরু করে যে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, আমাদের সম্মানের দিক দিয়ে লাগবে, আমরা তাড়াতাড়ি যদি তাকে বিয়ে দিয়ে দেই তাহলে আমার মাথাদের থেকে চিন্তা চলে যাবে। এরকম দিকটা ভাবা ঠিক না। মেয়েদেরও ইচ্ছা আছে, আশা আছে, পড়ালেখা করার ইচ্ছা আছে, তাদেরও পড়ালেখা করে বড় হওয়ার অনেক ইচ্ছা আছে, তারা জীবনে কিছু হতে চায়, তারাও প্রতিষ্ঠিত হতে চায়। সমাজের এই খারাপ চিন্তার জন্য আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে। আমার এরকম দিক হয়েছে, কিন্তু আমি আমার বাবা মাকে বোঝাতে পেরেছি যে এরকম খারাপ দিক কখনোই ভাবা ঠিক না, আমিও পড়ালেখা করতে চাই, আমারও পড়ালেখার সুযোগ দাও, আমিও এই বাধাগুলো উত্তীর্ণ করে এগিয়ে যেতে চাই, জীবন সুন্দর করতে চাই। আমি আমার সফলতার দিকটা তাদেরকে বুঝিয়ে বলেছি। এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমস্যাই আসবে, কারণ আমরা স্কুলের পাশাপাশি বাইরে দিয়ে কোনো কাজ করতে পারি না। আমাদের ওই ইটা নাই, আমরা এখন খুবই ছোট। দশম শ্রেণীতে পড়ার মতো অনেক খরচ আছে, একটি স্কুলে পড়ালেখা করতে গেলে অনেক খরচ আছে, খাতা কলম গাইড বই প্রাইভেট ইত্যাদি দিয়ে আমাদের অনেক খরচ চলে যায়। এই দিকগুলো পার হয়ে যেতে গেলে অনেক কষ্ট হয় এবং আমাদের এই কষ্টগুলো ফেস করে আমাদের এগিয়ে যেতে হয়। সাদিয়া, তোমার সমাজে চাইল্ড ম্যারেজের প্রবণতা কেমন, বাল্যবিবাহ? আমার সমাজে চাইল্ড ম্যারেজের প্রবণতা অনেকই বেড়ে গেছে। আমাদের সমাজে এখনকার মেয়েরা পড়ালেখা বাদ দিয়ে তাদের বিবাহিত জীবনটা নিয়ে বেশি ভাবছে। আমারই ফ্রেন্ড, সে পড়ালেখার দিকটা বেশি আগ্রহ দিচ্ছে না, কারণ বর্তমানের পড়ালেখা বলতে গেলে আগ্রহযোগ্য নয়। আগের মানুষ আনন্দের সাথে গিয়ে পড়ালেখা করতো, কিন্তু বর্তমানে এরকম হয় না। বর্তমানের মেয়েরা ছেলেরা মনে করে পড়ালেখা একটা বোঝা, একটা ঝামেলা। কেন তারা এটা ভাববে? এটা তো ঠিক না। কারণ পড়ালেখা আনন্দের সাথে করলে তাদেরও বোঝা উচিত যে আমরা সামনে যাব, আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। কিন্তু তারা পড়ালেখাকে বোঝা মনে করছে, তারা বলছে যে পড়ালেখা বাদ দিয়ে বিয়ে করে এটাই ভালো, কিন্তু এটা তো ঠিক না। তারা বলে যে, আমি জিজ্ঞেস করছি কেন এইটা ভাবছো কেন, কয় বর্তমানে পড়ালেখা স্কুলে এতটাও ভালো না, স্যার ম্যাডামরা সারাদিন খালি পড়ায়। অন্য বিদেশের স্কুলগুলো এই ক্লাব আছে ওই ক্লাব আছে, তারা সকালে পড়ে, দুপুরে লাঞ্চ করে, পরে ওরা স্পোর্টস খেলে, ওদের হাসি খুশিতে পড়ালেখা যায়। কিন্তু আমাদের দেশের স্কুলে এরকম কিছুই নেই। আমরা সারাদিন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত পড়তেই থাকি, দুপুরে একটু ব্রেক টাইম পাই এরকম। কিন্তু এই যে বিবাহের পরে তারা 2-1 মাস না যেতেই তারা প্রেগনেন্ট হয়ে যায়, তারপর তারা ছোট, তাদের কোলে আরেকটা ছোট পোলা পান, বিরক্তি হয়ে যায় না? কিন্তু তারা এরকম না ভেবে তারা তাদের মতো। কিন্তু পরে আমার ফ্রেন্ড যার বিয়ে হয়ে গেছে, সে প্রেগনেন্ট, তার বাচ্চা হয়েছে আগস্টের 2 তারিখে, আমার খেয়াল আছে, আমাকে বলছিল। আমি গেছি, গিয়ে দিই ওই ছোট ওর কোলে আরেকটা ছোট বাচ্চা। আমি কই তোর বিরক্ত লাগে না? তোর বিরক্ত লাগে না? কই কি করবো দোস্ত, এখন মনে হইতেছে পড়ালেখার জীবনটাই ভালো আছিল। আমি কই দেখছো শালা, এরকমই হইব। আগে চিন্তা ভাবনা করবি, নিজে পড়ালেখা করবি, ভবিষ্যতের দিক দিয়ে আগাবি। এই জীবনটা না ভাইবা ভবিষ্যতের দিকটা তুই ভাববি, তোর জীবনটা কতই না সুন্দর হবে। একটাই মাত্র জীবন, একটাই জীবন দিছে আল্লাহ, এই জীবনটা উপভোগ ধন্যবাদ করতে শেখো। সাদিয়া। আচ্ছা, চাইল্ড ম্যারেজের প্রবণতাটা আসলে আমাদের সমাজে অনেক বেশি। আমার নিজেকেই প্রতিনিয়ত এটার স্ট্রাগল করে পড়াশোনা করতে হয়, প্রতিনিয়ত মানুষের অনেক কথা শুনতে হয়। আমার থেকে দেখা যায় অনেক ছোট মেয়েদেরও বিয়ে হয়ে গেছে আমার সমাজে, তো আমাকেও এটা নিয়ে প্রতিদিন অনেক কথা শুনেই সামনের দিকে আগাতে হয়।
আমি চাইবো তোমরাও এটা ফেস করেই সামনের দিকে এগিয়ে যাও, কারো কোনো কথা না শুনে। এবার আমি তোমাদের তিনজনের কাছেই জানতে চাইবো, ইফ ইউ কুড চেঞ্জ ওয়ান থিং ইন ইউর স্কুল অর কমিউনিটি টু সাপোর্ট গার্লস বেটার, হোয়াট উড ইট বি? যদি তুমি একটা জিনিস বদলাতে পারো স্কুল বা সমাজে, সেটা কি হবে মনি? আমি যদি সুযোগ পাই কখনো, তাহলে আমি আমার সমাজে যেই স্টুডেন্টগুলো আছে এবং যেই বড় তাদের গার্জিয়ানগুলো আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে তাদের ছেলেমেয়েদেরকে মোটিভেটেড করে, আর স্টুডেন্টরা যাতে সব কিছু থেকে কিছু জানার বা শেখার চেষ্টা করে। পাশাপাশি আমি চাই আমি যদি আমার নিজের দেশে কখনো কিছু করতে পারি, তাহলে আমি অন্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে বাংলাদেশে কোনো ব্রেন ড্রেন বলতে কিছু না থাকে। বর্তমানে বাংলাদেশে ব্রেন ড্রেন অর্থাৎ মেধা পাচারের সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ বাংলাদেশে কাজের জায়গা নেই, অনেক বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কাজ করার জায়গা নেই, সেজন্য তারা দেশের বাইরে চলে যাচ্ছে। অনেক ভালো ভালো স্টুডেন্টরা পড়াশোনা করে ভালো ভালো রেজাল্ট করে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। তারা যদি দেশে থাকে তাহলে দেশের জন্য যেমন তাদের জন্য ভালো হবে, সে তার দেশের জন্য কিছু করতে পারবে। আর এটাই আমার চাওয়া যে আমি যদি কিছু করতে পারি ভবিষ্যতে, তাহলে আমি ব্রেন ড্রেনের পরিমাণটা যাতে কমাতে পারি। মারিয়া, তুমি কি বদলাতে চাও? আমি বড় হয়ে আমাদের সমাজের মানুষের চিন্তাধারা বদলাতে চাই। আমি এমন একটা সমাজ চাই যে সমাজে মেয়েদেরকে বলবে না তুমি পড়াশোনা করবে কেন, তুমি তো সংসার করার জন্য জন্ম নিয়েছো। মেয়েরা যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে, রাস্তায় গেলে যাতে মেয়েদের বলবে না যে তুমি কেন রাস্তায় বেরিয়েছো, রাস্তাতে তো খালি ছেলেরাই বের হতে পারে, মেয়েদের যেন পড়াশোনায় কোনো বাধা না হয়। আমি এই সমাজ চাই যে সমাজে 10-12 বছর হলেই বলবে না যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে, বাবা মার কাছে যাতে না বোঝা হয়ে যায়। আমি সমাজের মানুষের বুঝতেই পারি না যে তারা কি মানসিকতা নিয়ে ভাবে যে 10-12 বছর হলে মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে, তারপর তারও একটা বাচ্চা হবে, এটা কিভাবে সম্ভব? আমি চাই আমাদের সমাজের মানুষ যাতে বুঝে যে মেয়েদেরও একটা জীবন আছে, তারা বড় হয়ে কিছু করতে পারবে। ধন্যবাদ। সাদিয়া? আমি আমার সমাজ বা বিদ্যালয় থেকে চেঞ্জ করতে চাই যদি আমি সুযোগ পাই, তা হচ্ছে প্রথমে সমাজের কিছু কিছু মানুষের চিন্তাধারা বদলাতে চাই। আর বিদ্যালয় থেকে চেঞ্জ করতে চাই যে শিক্ষকরা যাতে আমাদের ওপিনিয়নটা শোনে, তারা আমাদের বুঝে। একটা মেয়ে স্কুলে না গেলে ওর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ওই শিক্ষকটা যাতে ওই মেয়েটার গুরুত্ব দেয়, ওই মেয়েটার কি সমস্যা আছে ওইটা যাতে সে বোঝার চেষ্টা করে, এবং সে ওই মেয়েটাকে যাতে আবার স্কুলে আনতে পারে বুঝিয়ে। সমাজের লোকের চিন্তাধারার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমি যদি সুযোগ পাই তাহলে আমি এই জিনিসগুলো বদলাতে চাই, কারণ আমি একা তো পারবো না কোনো সমাজের মানুষের চিন্তাধারা বদলাতে। এটা সবার মিলেই করতে হবে, কারণ চিন্তাধারা তো সবার আলাদা আলাদা হয়, একজনের ভালো হয় একজনের খারাপ হয়। এই দিকটা বদলাতে হবে, আমাদের চিন্তাধারা আরও উন্নত করতে হবে। ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার আছে, বর্তমান দেশ বদলাচ্ছে, এই সুযোগ মেয়েদের ছেলেদের সবারই দিতে হবে। আমি সুযোগ পাইলে আমি এটাই করব, স্কুলে বা সমাজে। Thank you, dear panelists, for sharing your valuable thoughts. Thank you, everyone. থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের মডারেটর এবং ইউথ প্যানেলিস্টদের। আমরা আশা করি এই মেয়েরাই বড় হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নাও I would like to request our research consultant, Ms. Nasrin Siddiqa, to kindly invite our honorable chief guest to the stage and proceed with the crest presentation to the moderator and panelists. Following that, we will have a brief photo session immediately. Thank you.